যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা যখন তেহরানের আকাশ বিদীর্ণ করেছে, তখনও গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা হিসাব মিলিয়েছেন দেদারসে। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, যুদ্ধের পর যুদ্ধ, 4 দশকেরও বেশি সময় ধরে পশ্চিম যা দিয়ে ইরানকে হাঁটু গেড়ে বসাতে চেয়েছে, তার কোনোটি কাজ করেনি। বরং উল্টোটা ঘটেছে। যুদ্ধ যত গভীর হচ্ছে, ইরানের বিকল্প অর্থনৈতিক কাঠামো তত মজবুত হচ্ছে। কিভাবে? সেই গল্পটা ঠিক যতটা অবাক করা, ততটাই নিষেধাজ্ঞা আসলে কার বিরুদ্ধে কাজ করে? এই প্রশ্নটা সমাজ বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে করে আসছেন। উত্তরটা বরাবরই এক: সাধারণ মানুষের বিরুদ্ধে। যে সরকারকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেই সরকার ক্ষমতা ছাড়ে না। সেই চাপ গিয়ে পড়ে রাস্তার মানুষের উপর, ওষুধের দামে, খাবারের সংকটে, মুদ্রার অবমূল্যায়নে। কিন্তু যুক্তরাষ্ট্র সেই সতর্কবার্তা কখনো কানে তোলেনি। নিষেধাজ্ঞার ব্যবহার কেবল বেড়েছে। একটা হাতিয়ার যখন বারবার ব্যবহার হয়, সেটা ভোঁতা হয়ে যায়। ইরানের উপর এখন যে যুদ্ধ চলছে, সেটা আসলে সেই আত্মনির্ভরশীলতার সীমাটা দেখিয়ে দিচ্ছে। আর ইরান সেই ভোঁতা ধারের ফাঁক গলে বেরিয়ে একটি সম্পূর্ণ নতুন অর্থনৈতিক মহাবিশ্ব তৈরি করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মূল হাতিয়ার হলো ডলার। বিশ্বের প্রায় সব বড় বাণিজ্য ডলারে হয়। তাই কোনো দেশকে ডলারে লেনদেন থেকে বাইরে রাখা মানে তাকে বৈশ্বিক অর্থনীতি থেকেই কেটে দেওয়া। এটাই ছিল পশ্চিমের মূল কৌশল। কিন্তু ক্রিপ্টোকারেন্সি সেই সমীকরণ বদলে দিয়েছে। বিটকয়েন কারো নিয়ন্ত্রণে নেই, কোনো কেন্দ্রীয় ব্যাংক নেই, কোনো সরকার নেই। টিথারের মতো স্টেবল কয়েন কেউ চাইলে ফ্রিজ করতে পারে, কিন্তু বিটকয়েন পুরোপুরি বিকেন্দ্রীকৃত। কেউ চাইলেই এটাকে আটকাতে পারবে না। ইরান গত কয়েক বছরে এই বিষয়টা বুঝে গেছে এবং নিজের আর্থিক লেনদেনের জন্য ক্রিপ্টোর উপর ব্যাপকভাবে নির্ভর করতে শুরু করেছে। সংখ্যাটা দেখলে চমকে যেতে হয়। ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান চেইন অ্যানালাইসিসের তথ্য বলছে, 2024 সালে নিষেধাজ্ঞাপ্রাপ্ত পক্ষগুলোর কাছে ক্রিপ্টো প্রবাহ ছিল $5,900 কোটি। মাত্র 1 বছরে সেটা 694% বেড়ে $15,400 কোটি পৌঁছে গেছে। আর এর বড় অংশের গন্তব্য ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। শুধু এক প্রান্তিকেই IRGC পেয়েছে $300 কোটি। ইরান এই ক্রিপ্টো জমিয়ে সেটাকে চীনা মুদ্রায় রূপান্তর করছে। তারপর সেই অর্থ দিয়ে কিনছে রুশ পণ্য, চালাচ্ছে এশিয়ার বাজারে বাণিজ্য। ডলারের ছায়া পর্যন্ত নেই কোথাও। এই গল্পের সবচেয়ে অবাক করা অধ্যায় হল হরমুজ প্রণালী। বিশ্বের 20% জ্বালানি তেল ও LNG এই সরু পথ দিয়ে যায়। প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে ইরান যা করেছে তা রীতিমতো অভূতপূর্ব। ট্রানজিট মাশুল চালু করেছে, প্রতি ব্যারেলে অন্তত $1। কিন্তু এই টাকা ডলারে নয়, দিতে হবে বিটকয়েন বা রেনমিনবিতে। চেইন অ্যানালিসিসের তথ্যে দেখা গেছে অনেক জাহাজ কোম্পানি সেই মাশুল দিয়েছে। মুখে যাই বলুক, কাজে সবাই মেনে নিয়েছে। পারস্য উপসাগরে এখন প্রায় 17.5 কোটি ব্যারেল তেল আটকে আছে বিভিন্ন ট্যাঙ্কারে। এই প্রণালী আবার খুললে শুধু মাশুল থেকেই বিপুল রাজস্ব আসবে। যুদ্ধের একটা চেকপয়েন্ট পরিণত হচ্ছে বিকল্প বাণিজ্যের কেন্দ্রে। ইতিহাসে এরকম উদাহরণ বিরল। বিটকয়েন আর রেনমিনবির বাইরেও ইরানের আরেকটি হাতিয়ার আছে, হুন্ডি বা হাওয়ালা। শতাব্দী পুরনো এই ব্যবস্থায় টাকা কোথাও যায় না, শুধু হিসাব যায়। দালালের মাধ্যমে দেশ থেকে দেশে লেনদেন সম্পন্ন হয়, কোনো ব্যাংক লগে কিছু লেখা হয় না। ইরানের ক্ষেত্রে ব্যাপারটা আরও পরিশীলিত। শেল কোম্পানি বা ভুয়া প্রতিষ্ঠানের নামে বিশ্বের বিভিন্ন প্রান্তে দালাল বসিয়ে রাখা হয়েছে। ইরানের নাম কোথাও নেই, অথচ লেনদেন হচ্ছে। এখানে আরেকটি চতুর বিষয় আছে। প্রতিবেশী দেশগুলোর এই নেটওয়ার্কে নিজেদের স্বার্থ আছে, কমিশন, কর্মসংস্থান, ব্যবসার সুযোগ। ফলে তারা নিজেরাও এই ব্যবস্থার অংশীদার হয়ে পড়ছে। হুন্ডি কেবল ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করছে না, এটা একটা আঞ্চলিক কাঠামো তৈরি করছে, যেখানে পশ্চিমের নজর পৌঁছানো ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। ডলার ছাড়া কেনাবেচা মানেই কি হুন্ডি বা ক্রিপ্টো? না, আরও একটি পথ আছে, যেটা সনাতন শোনায় কিন্তু ভয়ঙ্কর কার্যকর: পণ্য বিনিময় বা বার্টার। 2021 সালে শ্রীলঙ্কা ইরানের কাছ থেকে তেল কিনেছিল। সেই ঋণ শোধ করছে চা রপ্তানি করে। পাকিস্তান ও ইরানের মধ্যে আলাদা বার্টার চুক্তি আছে। ভারত ভাবছে চালের বিনিময়ে
ইরানি তেল নেবে কিনা, রাশিয়ার সঙ্গে বিভিন্ন শিল্পপণ্যের বিনিময় বাড়ছে। এই প্রতিটি লেনদেনে ব্যাংকিং চ্যানেল নেই, ডলার নেই, আর মার্কিন নিষেধাজ্ঞার ভয়ও নেই। ইরান এখন হরমুজে যে টোল নিচ্ছে সেটাকেও পণ্যে রূপান্তর করে এশিয়া ও ইউরোপের বাজারে পৌঁছে দেওয়ার কথা ভাবছে। একটি সামরিক চেকপয়েন্ট হয়ে উঠছে বিকল্প বাণিজ্যের কেন্দ্র। এই ধারণাটা এমনকি 10 বছর আগে কেউ কল্পনাও করেনি। সৎভাবে বলতে গেলে ডলার রাতারাতি শেষ হয়ে যাবে না। বিশ্বের 80% তেল লেনদেন এখনও ডলারে, বৈশ্বিক রিজার্ভের 57% ডলার। সেই তুলনায় রেনমিনবির হিস্সা মাত্র 2%। কিন্তু প্রশ্নটা আধিপত্যের না, প্রশ্নটা দিকের। 2024 সালে চীনের মোট বৈদেশিক বাণিজ্যের 30% হয়েছে রেনমিনবিতে। এটা কয়েক বছর আগেও অবিশ্বাস্য ঠেকত। হরমুজ টোল ব্যবস্থা অনেক কোম্পানিকে বুঝিয়ে দিয়েছে ডলারের উপর নির্ভরশীলতা কতটা বিপজ্জনক হতে পারে। যে দেশগুলো দীর্ঘদিন ধরে এই সুবিধা মেনে নিয়েছিল তারা এখন সরাসরি ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে। বিশ্লেষকরা এই নতুন কাঠামোর নাম দিয়েছেন অ্যাক্সিস অব ইভেশন বা এড়ানোর অক্ষ। ইরানের পরিকাঠামো ভেঙে দেওয়ার বদলে যুদ্ধটা সেই পরিকাঠামোকে আরও আন্তর্জাতিক করে দিয়েছে। যুদ্ধের নির্মাতারা যা ভাবেননি তাই ঘটছে। ইরানকে একঘরে করতে গিয়ে যুক্তরাষ্ট্র আসলে এমন একটি ব্যবস্থাকে ত্বরান্বিত করছে যা তাদের নিজের সবচেয়ে বড় হাতিয়ারকেই ভোঁতা করে দিচ্ছে। দীর্ঘমেয়াদে হয়তো ইরান রাষ্ট্রটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে সেই বৈশ্বিক নিষেধাজ্ঞার পদ্ধতিটি যার উপর ভর করে পশ্চিম এতদিন পৃথিবীকে নিজের মতো চালিয়েছে।